এবার ইসরায়েলের হাইফা নগরীর বিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ ড্রোন হামলা চালালো ইরাকি যোদ্ধারা। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে ইসরায়েলের গোপন উদ্দেশ্য ফাঁস, তীব্র প্রতিক্রিয়া মুসলিম বিশ্বের। এবার রাখাইন রাজ্যে জান্তা বাহিনীকে উৎখাতের দ্বার প্রান্তে আরাকান আর্মি। এদিকে জেলেনস্কির পরিকল্পনা প্রত্যাখ্যান, যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা রাশিয়ার। আরো জানিয়ে দিব। এবার পশ্চিম তীরে ইসরায়েলি বর্বরতায় উঠেছে নিন্দার ঝড়। এদিকে ইসরায়েলি বর্বরতা চলছে, গাজায় আরো 68 জন ফিলিস্তিনি নিহত। এবার তুরস্ক অঞ্চলে বেপরোয়া হামলায় শান্তি আলোচনা ধ্বংস হয়ে গেছে, অভিযোগ ল্যাভরভের। এবং সর্বশেষে জানিয়ে দিব। এদিকে নেতানিয়াহুকে হঠাতে একাট্টা ইসরায়েলের বিরোধী দলগুলো। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। এবার ইসরায়েলের হাইফা নগরীর বিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইরাকি যোদ্ধারা। ইরাকের ইসলামী প্রতিরোধকামী যোদ্ধারা অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের বর্বর আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে অধিকৃত হাইফা বন্দর নগরীর একটি কৌশলগত স্থানে ড্রোন হামলা চালিয়েছে। ইরাকের প্রতিরোধকামী সংগঠনগুলোর জোট পপুলার মোবিলাইজেশন ইউনিট বা পিএমইউ তাদের টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বিবৃতিতে বলেছে, আজ ভোর রাতে হাইফার অ্যালন টাবোর ইন্ডাস্ট্রিয়াল পাওয়ার স্টেশন লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, গাজা উপত্যকায় দখলদার ইসরায়েল 10 মাসের বেশি সময় ধরে যে বর্বর আগ্রাসন ও গণহত্যা চালিয়ে আসছে তার প্রতিক্রিয়ায় এই অভিযান পরিচালনা করা হয়েছে। ইরাকের ইসলামী প্রতিরোধ আন্দোলন গত মঙ্গলবার জানিয়েছিল, তারা ড্রোন ব্যবহার করে হাইফা নগরীর একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে হামলা করেছে। গত 7 অক্টোবর থেকে ইসরায়েল গাজায় আগ্রাসন শুরু করলে ইরাকি প্রতিরোধ যোদ্ধারা প্রায় নিয়মিত ইসরায়েলের বিভিন্ন শহরে হামলা চালাচ্ছে। ইরাকি যোদ্ধারা বলেছে, ইসরায়েল আগ্রাসন বন্ধ না করলে তারাও হামলা বন্ধ করবে না। সূত্র পার্স টুডের। এদিকে ইসরায়েলের গোপন উদ্দেশ্য ফাঁস, তীব্র প্রতিক্রিয়া মুসলিম বিশ্বে। ফিলিস্তিনের রাজনৈতিক দলগুলো এবং বেশ কয়েকটি দেশ আল আকসা মসজিদ সম্পর্কে ইহুদিবাদী সরকারের অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক মন্ত্রীর উস্কানিমূলক বক্তব্যের নিন্দা করেছে এবং এই পবিত্র স্থানটির ঐতিহাসিক ও আইনি মর্যাদাকে সম্মান করার আহ্বান জানিয়েছে। চরমপন্থী হিসাবে পরিচিত ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির সম্প্রতি ঘোষণা করেছেন যে তিনি আল আকসা মসজিদ এলাকায় ইহুদিদের জন্য পৃথক একটি উপাসনায় সিনাগগ নির্মাণের পরিকল্পনা করছেন। পার্স টুডে জানিয়েছে, আল আকসা মসজিদে ইহুদিবাদীদের আক্রমণকে সমর্থন করার জন্য ইসরায়েলের ঐতিহাসিক নিদর্শন বিষয়ক মন্ত্রণালয়ও $5 লাখ সমপরিমাণ অর্থ বরাদ্দের ঘোষণা করেছে। ইসরায়েলের এই ঘোষণার পর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানিয়ানি এক্স চ্যানেলে লিখেছেন, অপরাধী ইসরায়েলি মন্ত্রিসভা আল আকসা মসজিদ নিয়ে তার বিদ্বেষপূর্ণ পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে। তারা এতদূর এগিয়েছে যে নির্লজ্জভাবে আল আকসা মসজিদে ইহুদিদের জন্য একটি আলাদা উপাসনালয় নির্মাণের কথা বলছে। এবার রাখাইন রাজ্যে জান্তা বাহিনীকে উৎখাতের দ্বার প্রান্তে আরাকান আর্মি। মিয়ানমারের বাংলাদেশ সীমান্তবর্তী রাখাইন রাজ্যের মধ্য ও উত্তর অঞ্চলের বেশিরভাগ এলাকা দখল করে নিয়েছে সশস্ত্র সংগঠন আরাকান আর্মি। এই অঞ্চলে ক্ষমতাসীন সামরিক জান্তাকে উৎখাত করে গোষ্ঠীটি এখন বিজয়ের দ্বার প্রান্তে। নতুন এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। অলাভজনক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ গত মঙ্গলবার একটি প্রতিবেদন প্রকাশ করেছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের প্রায় পুরো সময় জুড়ে বিদ্রোহী গোষ্ঠীর নিরবিচ্ছিন্ন হামলার মুখে পাল্টা জবাব দিতে হিমশিম খেয়েছে সামরিক সরকার। নিরুপায় হয়ে এক পর্যায়ে তারা রোহিঙ্গা মুসলিমদের যোদ্ধা হিসেবে নিয়োগ দিয়েছে, কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। মাত্র কয়েক মাসের মধ্যে আরাকান আর্মি একটি অরাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠীর নিয়ন্ত্রণে আয়তন ও জনসংখ্যা উভয় দিক থেকেই সবচেয়ে বড় এলাকা তৈরি করেছে। এখন রাখাইনের প্রায় পুরোটাই সুরক্ষিত করার পথে। প্রতিবেদনে আরো বলা হয়েছে, আরাকান আর্মি রাখাইন রাজ্যে এখন একটি রাষ্ট্র গঠনের প্রতিক্রিয়ায় রয়েছে, তবে রাখাইনে একটি উদীয়মান আধা রাষ্ট্র
সৃষ্টি হবে। এর ফলে রাজ্যের বাসিন্দারা মানবিক সংকটে পড়বে। দীর্ঘ সংঘাতের ফলে লাখো মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। অবরোধের কারণে বেসামরিক মানুষের হাতে নিত্য প্রয়োজনীয় পণ্য পৌঁছাচ্ছে না। এতদিন সরকারের সঙ্গে কাজ করে অভ্যস্ত বিদেশি সংস্থা ও রাষ্ট্র আরাকান আর্মির সঙ্গে মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখবে কিনা সেটা নিয়েও প্রশ্ন জেগেছে। এদিকে জেলেনস্কির পরিকল্পনা প্রত্যাখ্যান, যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা রাশিয়ার। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির যুদ্ধ শেষ করার পরিকল্পনার বিষয়ে করা আলোচনাকে প্রত্যাখ্যান করেছে ক্রেমলিন। তারা ঘোষণা দিয়েছেন রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে বিশেষ সামরিক অভিযান চালিয়ে যাবে। বুধবার জেলেনস্কির যুদ্ধ শেষ করার বিষয়ে করা মন্তব্যের জবাবে রাশিয়া এই ঘোষণা দিয়েছে, খবর আরাবিয়া নিউজের। এর আগে মঙ্গলবার ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, যুদ্ধ পরিসমাপ্তির বিষয়ে তিনি তার পরিকল্পনা উপস্থাপন করবেন, যার সম্পূর্ণ বিবরণ তিনি প্রকাশ্যে প্রকাশ করেননি। জেলেনস্কি বলেন, 3 সপ্তাহ আগে রুশ ভূখণ্ডে ইউক্রেনের সেনাদের অনুপ্রবেশ সেই বিজয় পরিকল্পনারই অংশ। পরিকল্পনায় অন্যান্য বিষয়ের মধ্যে অর্থনৈতিক ও কূটনৈতিক বিভিন্ন বিষয়ও যুক্ত করা হবে। তিনি বলেন, পরিকল্পনার মূল বিষয় হলো রাশিয়াকে যুদ্ধ শেষ করতে বাধ্য করা। আমি চাই এমন ভাবে যুদ্ধটি শেষ করা হোক যা ইউক্রেনের জন্য ন্যায়সঙ্গত হবে। যদিও বিজয় পরিকল্পনায় কি কি থাকবে সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি জেলেনস্কি। তবে এই পরিকল্পনা নিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট ও ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস এবং রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও কথা বলবেন বলে জানিয়েছেন তিনি। এ বিষয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, এই প্রথমবার নয় যে আমরা কিয়েভ সরকারের প্রতিনিধিদের কাছ থেকে এমন বিবৃতি শুনেছি। আমরা এই কিয়েভ শাসনের প্রকৃতি সম্পর্কে সচেতন। এবার পশ্চিম তীরে ইসরায়েলি বর্বরতায় উঠেছে নিন্দার ঝড়। জেনিন, তুলকারেম ও তুবাসের শরণার্থী শিবিরে তেল আবিবের হামলার নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। অবিলম্বে হামলা বন্ধের দাবিও জানিয়েছেন তিনি। এছাড়াও আহতদের চিকিৎসা নিশ্চিতের আহ্বান জাতিসংঘ মহাসচিবের, খবর জাতিসংঘের ওয়েবসাইটের। নিরীহ ফিলিস্তিনিদের উপর এমন আগ্রাসনকে বেআইনি আখ্যা দিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সমালোচনা করেছে ইউরোপীয় ইউনিয়নও। তাদের অভিযোগ, ইসরায়েল গাজা যুদ্ধকে পশ্চিম তীর পর্যন্ত বিস্তৃত করতে চায়। তুরস্ক ভিত্তিক গণমাধ্যম আনাদুলু এজেন্সি জানায়, পশ্চিম তীরের শহরগুলোতে ইসরায়েলের সামরিক অভিযানের নিন্দা করেছে মিশর ও জর্ডান। মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় এই অভিযানকে ফিলিস্তিনি ভূখণ্ডের অভ্যন্তরে সংঘর্ষের সম্প্রসারণ হিসেবে দেখছে। উল্লেখ্য, 1967 সালে যুদ্ধে পশ্চিম তীর দখল করে নেয় ইসরায়েল। গত বছরের শুরু থেকে পশ্চিম তীরে সহিংসতা ছড়িয়ে পড়ে। তবে গত বছরের 7 অক্টোবর গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এটি আরো বেড়েছে। গত বুধবার বিগত 2 দশকের মধ্যে সবচেয়ে বড় অভিযান চালানো হয়েছে পশ্চিম তীরে, যাতে প্রাণ গেছে অন্তত 11 জন ফিলিস্তিনির। এদিকে ইসরায়েলি বর্বরতা চলছে, গাজায় আরো 68 জন ফিলিস্তিনি নিহত। গাজা উপত্যকায় ইসরায়েলি বর্বরতা চলছেই, সেখানে গত 24 ঘন্টায় আরো 68 জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এছাড়া গত 24 ঘন্টায় ইসরায়েলি তাণ্ডবে আরো 77 জন ফিলিস্তিনি আহত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। গত বছরের 7 অক্টোবরের পর থেকে গাজায় প্রতিদিন অন্তত 53 জন শিশুকে হত্যা করেছে ইসরায়েল। এই সময় দৈনিক গড়ে 72 জন ফিলিস্তিনি নারী পুরুষ প্রাণ হারিয়েছেন দখলদারদের হামলায়। এখনো নিখোঁজ রয়েছেন আরো অন্তত 10,000 গাজাবাসী। ওয়াফা নিউজ এজেন্সি জানিয়েছে, নুসেরাত শরণার্থী শিবির এবং দেওর আল বালায় বৃহস্পতিবার ভোরের দিকে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে 2 জন শিশু এবং 1 নারী নিহত হয়েছে। নুসেরাত শরণার্থী শিবিরে হামলার পর 2 শিশুর মরদেহ উদ্ধার করা হয় এবং দেওর আল বালা থেকে 1 নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এদিকে যুক্তরাজ্যে নিযুক্ত জাতিসংঘের মিশন সামাজিক মাধ্যমে এক পোস্টে জানিয়েছে, জাতিসংঘ সতর্ক করেছে যে গাজায় সহায়তা কার্যক্রম এবং কর্মীরা ঝুঁকির মধ্যে রয়েছে। একই সঙ্গে সেখানে পোলিওর প্রাদুর্ভাব বন্ধ করার জন্য ভ্যাকসিন কার্যক্রম জরুরিভাবে প্রয়োজন বলেও জানানো হয়। এবার তুরস্ক অঞ্চলে বেপরোয়া হামলায় শান্তি আলোচনা ধ্বংস হয়ে গেছে, অভিযোগ ল্যাভরভের। ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনার জন্য রাশিয়া প্রস্তুত, তবে তুরস্ক অঞ্চলে কিয়েভের বেপরোয়া পদক্ষেপে এটি ধ্বংস হয়ে গেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার সেনেগালের পররাষ্ট্রমন্ত্রী ইয়াসিন ফলের সঙ্গে আলোচনার পর এক সংবাদ সম্মেলনে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এমনটি বলেছেন। ল্যাভরভ বলেন, রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন জুন মাসে সর্বশেষ শান্তি প্রস্তাব দিয়েছিলেন। কিয়েভ সরকার এবং তার পশ্চিমা সমর্থকদের পূর্ববর্তী সমস্ত উদ্বেগ, চুক্তি নষ্ট ও অন্তর্ঘাতের পরেও পুতিন এই প্রস্তাব দেন। আলোচনার জন্য আমাদের প্রস্তুতি ছিল, যদিও তুরস্ক অঞ্চলে বেপরোয়া পদক্ষেপের পরে এই বিষয়ে কোনো আলোচনা আর প্রাসঙ্গিক নয়। রুশ সংবাদ সংস্থা তাস নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত 6 আগস্ট রাশিয়ার তুরস্ক অঞ্চলে
বড় ধরনের হামলা শুরু করে ইউক্রেনীয় বাহিনী। তারপর থেকে এই অঞ্চলে বারবার ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা জারি করা হয়েছে। সরকার সেখানে ফেডারেল পর্যায়ের জরুরি অবস্থা ঘোষণা করেছে। সীমান্তবর্তী এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এদিকে নেতানিয়াহুকে হঠাতে একাট্টা ইসরায়েলের বিরোধী দলগুলো। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নির্দেশে গাজায় চালানো হচ্ছে বর্বরতা। গত প্রায় এক বছরে ফিলিস্তিনে 10,000-এর বেশি বাড়ি বোমা হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। নিহতের সংখ্যা 40,000-এর বেশি, যার মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। গাজায় নেতানিয়াহু সরকারের নির্দেশে চালানো এমন বর্বরতাকে এখন আর সমর্থন দিতে পারছে না ইসরায়েলের বিরোধী দলগুলো, যার প্রেক্ষিতে নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করার ব্যাপারে সম্মত হয়েছেন দলগুলোর নেতারা। গাজা যুদ্ধের জেরে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে অপসারণের বিষয়ে আলোচনার জন্য বিরোধী দলগুলোর নেতাদের জরুরি বৈঠক ডাকার আহ্বান জানিয়েছেন ডেমোক্র্যাটদের চেয়ারম্যান ইয়ার গোলান। গোলান সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স অ্যাকাউন্টে পোস্ট করা এক বার্তায় বলেছেন, আজ আমি বিরোধী দলে থাকা আমার সমস্ত বন্ধুদের কাছে একটি স্পষ্ট আহ্বান জানাতে এসেছি। আসুন একটি নতুন পথে যাত্রা করি। ইসরায়েল একটি জরুরি অবস্থার মধ্যে রয়েছে। রাজনৈতিক নিরাপত্তার দিক থেকে, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে এবং সাংবিধানিকভাবে ভেঙে পড়েছে। আমাদের চারপাশে সবকিছু ভেঙে পড়েছে। আমাদের অবশ্যই সম্বন্ধিত নিয়মতান্ত্রিক এবং ধারাবাহিকভাবে কাজ করতে হবে।